যাই হোক, সকলকেই ধন্যবাদ এবং আন্তরিকতা প্রকাশ করছি। সকলেই অনেক ধৈর্যের সাথে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ যে গ্রুপটি ছিল, দ্বিতীয় ব্যাচের এই গ্রুপটিতে তোমরা ধৈর্যের সাথে তোমাদের একটা আশা ছিল যে পুনরায় ক্লাসগুলি অনুষ্ঠিত হবে। সেই আশায় তোমরা অনেকে চাইলে লিভ নিতে পারতে, তোমরা লিভ নেও নাই, তার মানে তোমরা ধৈর্যশীল। এটা সুক্রিয়ার বিষয়। এখন এতদিন ধৈর্য ধরে ছিলাম, এখন আর কয়েকটা মাস ধরতে গেলে, একটা মাস কি 1.5 মাস অথবা 2 মাস ধরো, এই 1-1.5 মাসের মধ্য থেকেই 1-1.5 মাসের মধ্যেই আমাদের হলো ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল ভাই, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার জিয়াদুল হাসান স্যার, তারপর ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল ভাই, আর হলো শাহজাহান কবির স্যার সহ যারাই আছেন আমাদের এই প্ল্যাটফর্মে, আইডিবির অনেকগুলো লোকজন আমাদের পরিচিত। আমরা চেষ্টা করব তোমরা এই ক্লাসগুলি শেষ করতে করতেই আরো 20 জনকে চাকরি দেওয়ার। অলরেডি রেফার শুরু হয়ে গেছে। আমাদের প্রতিনিধি মনির হোসেন সাহেবের রেফারেন্সে একজনের চাকরি হইলো, রাসেল মনি নাম। ও আমাদের একটা প্রোগ্রামে কিছুদিন আগে আসছিল, 100K যখন আমাদের মেম্বার পূর্ণ হয় সেই সময় রাসেল মনি আসছিল মোস্তফা কামাল স্যারের সাথে। তো তোমরাও তোমাদের, শোনো, একটা জায়গা তোমাদের তৈরি করতে হবে। যদি তোমরা অবস্থানটা নিজেদের তৈরি করতে না পারো, তোমার কেউ খুঁজবে না। একটা বিষয় ছোট্ট করে উদাহরণ দিই, হিরো আলমের নাম শুনছো। এই হিরো আলমকে কিন্তু সকলেই চিনতো না। যখন উনি ফেসবুক বা মিডিয়া, সোশ্যাল মিডিয়া যখন ব্যবহার করা শুরু করলো, এই ঠিক এর মধ্য দিয়েই কিন্তু উনি পরিচিত পাইল। আমারে কয়জন চিনে, আমি বাসায় গেলে বা পঞ্চগড়ে গেলে কয়জন আমারে চেয়ার দেয়, কয়জন আমার জন্য অপেক্ষা করে, কয়জন আমারে দেখতে আসে, সেই চিন্তা করো। একজন হিরো আলম এমন করো একেবারে তোমাদের কাছে মনে হয় যে বোকাশোকা একজন মানুষ, বা আমার কাছে বোকাশোকাই মনে হয়, বুদ্ধিহীন, যেটাই বলি না কেন, যাই হোক, ফ্যান ফলোয়ার থাকতে পারো। এই এই মানুষটার যদি ফ্যান থাকে, তার যদি ভক্তবৃন্দ থাকে, তাহলে আমাদেরও সম্ভব। আমরা তো একবার সঠিক শিক্ষা গ্রহণ করতেছি, শিক্ষিত, ডিপ্লোমা হোল্ডার বা ডিপ্লোমা পাস করা, এটা কিন্তু চারটিখানি বিষয় না। সহজে দেখবা যে সহজে চান্সও পাওয়া যায় না প্রতিষ্ঠানগুলোতে। আর এর ব্যাপক চাহিদা বাড়বে আর কিছুদিন পরে। খেয়াল করবা, দেখবা যে যেহেতু এলজিডি এবং বিভিন্ন যে আমাদের প্রকৌশলী যে দপ্তরগুলি রয়েছে, এই দপ্তরগুলোতে প্রচুর নিয়োগ হবে, প্রচুর নিয়োগ হবে। আর যারা বেসরকারি সেক্টরে 2-4 বছর চাকরি বাকরি করার পর, অথবা এই চাকরি বাকরির মধ্য দিয়ে এই প্রস্তুতি নিয়ে সরকারি জবে যাবা, তাদের জন্য হলো জব কোচিং। ধরতে গেলে বইগুলো কিনে কিনে পড়বা। ব্যাপক জায়গা ফাঁকা রয়েছে ইঞ্জিনিয়ারদের জন্য, ব্যাপক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। শুধু নিজের অবস্থানটা তৈরি করতে হবে। এখন বেসরকারি ক্ষেত্রে তো হলো রেফারেন্স ছাড়া চাকরি হবে না, এটাই সত্য কথা। আমরা যে যাই বলি, তুমি অনেক জানো, অনেক বুঝো, কিন্তু তোমার চাকরি এই জন্যই নাই কারণ তোমার কেউ চেনে না, বিশ্বাস করে না। ওই বিশ্বাসের জায়গাটা তোমার এই হলো দাঁড় করাইতে হবে। বিশ্বাস তো হওয়াই লাগবে তোমার, তাছাড়া উপায় নেই। আমার 10 জন না চিনলে আমি চাকরি পাবো না, এটাই কথা। 10 জন চাকরি দিবে না, একজন দেবে, কিন্তু 10 জন আমার চিনতে হবে, চেনা লাগবে। এখন আমি আমার জায়গাটাকে আমি তৈরি করতে পারিনি, এটা আমার জন্য বিশাল বড় একটা ব্যর্থতা। তো যাই হোক, এই হলো জায়গা প্রথমত তৈরি করার জন্য আমাদের এই প্ল্যাটফর্মটার কাজটাই হলো বেকার মুক্তিকরণ, বেকার মুক্তকরণ। একটা সময় আসবে যখন তোমরা ডিপ্লোমা শেষ করবে, অর্থাৎ ইন্টার্নশিপ শেষ হয়ে গেছে, এরপরে চাকরি পাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ এখানে তুমি 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর যেই সময়টা থাকবে, এটার মধ্যে যে জ্বালা পড়ে। এই রাজু ভাই, কি আপনি আপনি মিউট করেন, হয়তো আপনাকে বললাম। কথার মতো। ইফতিহার, আমার ভয়েস শোনা যাচ্ছে? জি ভাইয়া, আপনার ভয়েসটি শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা গেলে সব ঠিক আছে। হ্যাঁ, কথা বলো না, অথবা কেউ অকারণে আনমিউট করাই যাবে না, ঠিক আছে? আমার কথাগুলি শোনো, এগুলোর মধ্যে কিছু না কিছু পাবা। আমি আমি তো একদিন গল্প করছি তোমাদের সামনে যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে শাহজাহান স্যারের সাথে আমার কথা হয়, এবং সেপ্টেম্বর অক্টোবরে আমরা ক্লাসগুলি এমন ভাবে করছি, অনেকজন উপস্থিত ছিল, 50 জন, 60 জন, 70 জন করে উপস্থিতি ছিল। এবং আমাদের যে পরিচালনা করার মতো যে স্ট্রং যে টিম, বিশেষ করে আমাদের মধ্যে বর্তমান প্রতিনিধি আমরা 4 জন আছি। কাউসার আলম আছে, ইঞ্জিনিয়ার মনির সাহেব আছে, দুলন আছে, আমি আছি। আমরা 4 জন, এরকম একটা আমরা টিম পাইনি, অর্থাৎ সিনিয়র বড় ভাইদেরকে আমরা পাইনি। যাদেরকে পাইছে ওরা টিচার, ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল স্যার, তারপর হলো শাহজাহান কবির স্যার, তারপর জিয়াদুল হাসান স্যার, বা 3 জনই টিচার ওনারা।
তো এই আমাদেরকে তোমরা পাইছো, আমরা তোমাদের হেল্প করতে চাই। এখন আমাদের যে কমিউনিটিটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে কিভাবে, আমরা যদি আড্ডার মোড়ে একটা আড্ডা দিতে যাই, অর্থাৎ আফতাবনগরে আড্ডার মোড়ে যদি মানে আড্ডা দিতে যাই, আরিফ দেখছো, আহ অনেকে হয়তো দেখছো, ওইখানটা দেখা যাচ্ছে শাহজাহান স্যার খালি বসবে, এমনিতে 4-5 জন আসে ভিড় করে, ভাই আপনার কাছে আমার একটা ছেলে দরকার, সিভিলের ডিপ্লোমা পাশ করা, এটা জিজ্ঞাসা করে। স্যার দিতে পারে না কেন জানো? যারা উনি বিশ্বাস করে না কাউকে যে এই ছেলেটাকে দিলে এটা উপকার হতে পারে, অথবা সে ক্ষতি করবে না। ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল স্যার ইদানিং একটু রাগ করছে কয়েকটা বিষয় নিয়ে। এর প্রধান কারণটা হলো এক আমাদেরই গ্রুপের, বিশেষ করে প্রথম ব্যাচের আমাদের মধ্যকার 2-1 জন হলো এমন ভুল করছে যার জন্য আমরা লজ্জিত হয়েছি। এই জন্য চাকরি দিতে গেলে ভাইবে চিনতে দিতে হয়। চাকরির অফার সবার কাছেই থাকে, কিন্তু দিতে পারে না। আজকে একটা আইডিবির মেম্বার আমার, উনি নজরুল, ইঞ্জিনিয়ার নজরুল সাহেব, ভাই হয় সম্পর্কে। উনি অনেক সিনিয়র, 2013-12 বিয়ের হয়ে গেছে, উনি ডিপ্লোমা শেষ করছে, তারপর বিএসসি কমপ্লিট করছে, এখন উনি ডিজাইন করে। উনি আজকে আমার বলছে যে নজরুল একটা ইয়া দেন, ওই যে ছেলে দেন, দিনের 3-4 বছরের অভিজ্ঞতা আছে, আমার কাছে 3-4 বছরের অভিজ্ঞ এরকম কারো নাম আমার জানা নেই। যার জন্য বললাম যে ঠিক আছে, আপনি ওইভাবে দেখেন, আপনাদের আমাদের কমিটমেন্ট আছে, কমিটমেন্টে জানান, দেখেন কি হয়। তো এইখানটা হলো উপযুক্ততা থাকা লাগবে, আর আমার চাহিদাটা বুঝাইতে হবে যে হ্যাঁ আমার প্রয়োজনীয়তা ওই জায়গায় আছে। এইটা যদি আমি না বুঝিতে পারি, এটা হলো সবচেয়ে বড় ব্যর্থতা। মানুষ তোমার চাকরি দিবে, কিন্তু চাকরিটা ধরে রাখতে হবে, এটাও কিন্তু একটা বড় বিষয়, অনেকেই ধরে রাখতে পারবে না। যাই হোক, এই কত 22 বাজে গেছে, আজকে একটা কথা না বললেই নয়। বৈষম্য বিরোধী আন্দোলনের স্মরণ করছি আবু সাইদকে, যার রক্তে আমরা 2024-এ এসে নতুন একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সংস্কার মুক্ত। এখনো সংস্কার চলছে। আমি আশাবাদী আমাদের দেশটি নতুনভাবে এবং দুর্নীতিমুক্ত, ঘুষ মুক্ত, ন্যায় বিচার মূলক একটি দেশ, একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এবং এমন রাষ্ট্রনায়ক হবে যিনারা এই দেশটিকে সুন্দরভাবে জনগণের কথা বলবে, ছাত্রদের কথা বলবে, কৃষকদের কথা বলবে, এমন একটি দেশের আশাবাদী করছি। আমি আশা করছি তোমরা এতে সম্মতি দিবে। এলজিটির কিছু সংস্কারের কাজ চলছে, এটাও হয়ে যাবে। আর আমাদের যে বিশেষ করে অধিদপ্তরগুলি আছে প্রকৌশলী, এগুলি আস্তে 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 সংস্কার হচ্ছে, এবং অনেক জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে, অনেকে পদত্যাগ করতেছে যারা বড় বড় প্রকৌশলী। এই জায়গাগুলো কিন্তু ফাঁকা হচ্ছে, এগুলো আমরাই পূর্ণাঙ্গ করবো। এখন আমি যেটা বলবো, বিশেষ করে এই যে যেটা করছো ফ্রি অনলাইন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, এটা করো। করতে করতে যদি সরকারি জবে যদি না পাও, 2 বছর 3 বছরের জন্য বেসরকারি ডেভেলপার যে কোম্পানিগুলি রয়েছে বা কনসালটেন্স কোম্পানিগুলি যে রয়েছে, এই কোম্পানিগুলিতে যুক্ত হয়ে 2-3 বছরের মধ্যে নিজেকে উপযুক্ত তথা মেধাবী, আমরা যেহেতু মেধার আন্দোলন করেছি, মেধার যেন মেধার নিয়ে চাকরি হয়, আমি যদি আমাকে মেধাবী না করতে পারি, তাহলে ওই আন্দোলন বৃথাই। এটাই সত্য কথা। যদিও সংস্কারের বিষয়টা আলাদা, সরকার পরিবর্তনের বিষয়টা আলাদা, কিন্তু মেধার যে আমি আন্দোলন করলাম, এই আন্দোলনের পূর্ণাঙ্গতা তখনই পাবে যখন আমি মেধাবী, তখনই হবে। কারণ আমি তো ছাত্র, আন্দোলন তো সর্বমূলের লোকেরাই করছে, কিন্তু সবাই চাইছে মেধাটা। আমি যেহেতু ছাত্র, তাহলে আমি নিজেকে মেধাবী মেধাবী গড়ে তোলার দায়িত্ব আমার। আর দক্ষ হতেই হবে। দক্ষ হওয়ার জন্য তোমার যা করা দরকার, ইউটিউব আছে, গুগল আছে। আরেকটা বিষয় দেখো, ইঞ্জিনিয়ার, উনি হলো প্রকৌশলী আছেন বর্তমান পায়রা বিদ্যুৎ কেন্দ্রে, মেহেদী হাসান রাফুল ভাই। উনি প্রায় 200 জন ছাত্রকে পড়াশোনা করায়, প্রতিদিনই করায়। ওইখানটায় আমি খেয়াল করছি ওনারও ক্লাসে অনেকজন উপস্থিত ঠিক মতো থাকে না, টাকা দিয়ে কোর্সটা কেনার পরও করে না ক্লাসটি। এটার কারণ কি? বাঙালির একটা জাত খারাপ আছে, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। মানে সহজে পাইলেও করতে চায় না, আগ্রহ দেখায় না, কেনার পরও যেটা যে আমি খরচ করছি একটু ক্লাসগুলো করি, এটা করি। অথচ তার জীবনে যে কতটা পরিবর্তন আসতে পারে এই ক্লাসগুলি, সেটা সে কল্পনা করতে পারে না। ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে পারে। এই যে কথাগুলোর মধ্যেই তোমার হলো বুঝতে হবে যে সে কি বলতে চায়, সেখান থেকে আমার কি জানা। প্রতিটা ধর্মেই কি ভালো কথা বলে, কিন্তু এই ভালো কথার মধ্যে যদি আমরা ভালো কথাগুলোকে না নিতে পারি, তাহলে কোনো ধর্মেই আমাদের কাজে লাগবে না। আমরা মুসলিম ধর্ম কিংবা হিন্দু ধর্ম, যে ধর্মের মধ্যে থাকি না কেন, ধর্ম আমাদের কি শেখায়? যে মানুষ সত্য কথা বলবে, ন্যায়ের কথা বলবে, ধর্মীয় ইবাদত যেগুলি যেগুলি আছে এগুলি করবে, অন্যায় অবিচার
বেবিচারী এগুলি করবে না। এই তো প্রতিটা ধর্মেই তো এগুলি শিখায়। এখন মনুষ্য ধর্মের মধ্যেও এটা। ডক্টর ইউনূস সাহেব কিন্তু হিন্দু ধর্ম বলতে কোনো বিষয়কে উনি বোঝেন না, কিংবা বৌদ্ধ খ্রিস্ট। উনি যেটা বোঝেন সেটা হলো মনুষ্য ধর্ম, মনুষ্য ধর্ম। যার মধ্যে মনুষ্যত্ব আছে সেই মানুষ। সে অহংকারী হবে না, সে কখনো কারোর সাথে জোর করবে না, কারো জমি দখল করে থাকবে না, মানে বিনা কারণে অকারণে কারো হক মেরে খাবে না, এরকমই হবে। যখন পুরা বাংলাদেশটা দুর্নীতি মুক্ত হবে, তখনই ন্যায় একটা ভালো রাষ্ট্র হবে। ইসলামী রাষ্ট্র কিংবা হিন্দু রাষ্ট্র বা যে রাষ্ট্রই হোক না কেন, প্রতিটি রাষ্ট্রের কাম্য হচ্ছে মনুষ্যত্ব অর্থাৎ মানুষদের মূল্যায়ন করা। যদি এটা হয় তাহলে স্বাধীন যে বাংলাদেশের যে আমরা 24-এ যে অর্জন করলাম, এটার পূর্ণাঙ্গ যে আহ, কাজটা সেটা পূর্ণাঙ্গ হবে। 27 বেজে গেছে, সম্ভবত স্যার চলে আসবে। আমি ইফতেহারকে কয়েকটা প্রশ্ন করবো ওই গত ক্লাসের বিষয়। রেডি? জি ভাইয়া। বলো, তুমি বলো হলো রডের মানগুলি বলো। 8 মিলিমিটার, 10 মিলিমিটার, তারপর হলো 12, 16, এগুলি বলো। এটার কেজি পার ফিট। ধ- আমার নাম ইফতেখার মুবাশশির মাহি। তো ধন্যবাদ নজরুল ভাইকে আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমাদের দেশে সাধারণত যে রডগুলি ব্যবহৃত হয় সেটা হচ্ছে 8 মিলিমিটার, 10 মিলিমিটার, 12 মিলিমিটার, 16 মিলিমিটার, 20 মিলিমিটার, 22 মিলিমিটার এবং 25 মিলিমিটার। তো 8 মিলি রডের 1 ফিটের রডের ওজন কত? তো 0.120 কেজি। তারপর হচ্ছে আমার 10 মিলি রডের 1 ফিটের রডের ওজন কত? 0.187 কেজি। তারপর আসি হচ্ছে 12 মিলি রডের 1 ফিটের রডের ওজন কত? 0.27 কেজি। এরপর আসি 16 মিলি রড। 16 মিলি রডের 1 ফিট রডের ওজন হচ্ছে 0.481 কেজি। তো তারপর আসি হচ্ছে 20 মিলি রড। 20 মিলি 1 ফিট রডের ওজন হচ্ছে 0.75 কেজি। তারপর আসি হচ্ছে 22 মিলি। 22 মিলি 1 ফিট রডের ওজন হচ্ছে 0.90 কেজি। 25 মিলি 1 ফিট রডের ওজন হচ্ছে 1.17 কেজি। গুড, ধন্যবাদ। আর হলো আমরা যখন একটা স্ল্যাব কাস্টিং করব, বিশেষ করে এর ক্ষেত্রফল বাইর করব কি করে? আমরা যখন স্ল্যাব কাস্টিং করি তো দৈর্ঘ্য প্রস্থ এটা আসলে আমাদের স্কোয়ার ফিটে আসবে, এবং যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ করি তাহলে আমাদের হচ্ছে ঘন ফিট বা হচ্ছে আমাদের সিএফটিতে আসবে। আর আমরা যখন এটা মিটারে করব তখন আমাদের আছে ঘন মিটার আসবে। জি ভাইয়া। বলো। হ্যাঁ বলো, শোনা যাচ্ছে, বলো। এ- কি কি এরপর আবার কি বলবো হ্যাঁ। হয়ে গেছে। একটা স্ল্যাব যখন আমরা কাস্টিং করব, এর মধ্যে যে রডগুলি ব্যবহার করি এগুলি রডের নাম জানো? বিশেষ করে টপ, বটম, এক্সট্রা, এগুলি হ্যাঁ, আমাদের ছাদের বলো। মেইন রড হচ্ছে শর্ট ডিরেকশনে বসে, সেটা আমাদের মেইন রোডের উপর যেটা পড়ে এটা হচ্ছে আমাদের বাইন্ডার। তারপর আমাদের ছাদে হচ্ছে হুম। এক্সট্রা টপ দেওয়া হয়। হুম। আমাদের ক্র্যাঙ্ক বার আছে। এই তো। 5 ইঞ্চি নজ- ওয়াল গাঁথনি তৈরি করতে নজরুল স্কোয়ার ফিটে কত টাকা ইট লাগে 5 ইঞ্চির ক্ষেত্রে? নজরুল একটু থামাচ্ছি ভাই, আমার ফোনে চার্জ নাই, আমি 5 ইঞ্চি। 1-2 মিনিট একটু কথা বলি। জি বলো, বলো মনে বলো। এখানে রাজু আহমেদ নামে একজন ছেলে ছিল না? কি জানি, হ্যাঁ কথা বলছিল রাজু একদিন, আহমেদ। মানে দেখলাম ও, যে কথা বলছিল মনে হয়। আচ্ছা আচ্ছা, ওই হ্যাঁ বলো। ছেলেটাকে কেউ চেনো? ওইটা